আচ্ছা পৃথ্বী, বলো তো কালী কথার অর্থ কি? মা ভবতারিণীর দিকে তাকিয়ে নিজের হাঁটুর উপর হাত দুটো শটান করে রেখে প্রশ্ন করলো সমক। আমি সমকের পেছনে বসে পূজার প্রসাদ স্বরূপ প্যাঁড়া খাওয়ার মায়া ত্যাগ করে মাথা চুলকাতে চুলকাতে বলি, আমি কতটুকু জানি বলো? তবে যেটুকু জানি তাতে বলা যায় কাল থেকেই তো কালী। আমার কথা শেষ করতে না দিয়ে সমক এক প্রকার ধমক দিয়েই বলে, উজবুক একটা, খালি গল্প লিখলে হবে? একটু সাধারণ জ্ঞানটাও তো রাখতে হবে তো, নাকি? আমি চারপাশের বসে থাকা ভক্তদের দিকে একবার তাকিয়ে দেখি তারা আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। ভাগ্যিস এই দুপুরে ভোগ আরতির পর নাট মন্দিরে বেশি মানুষ থাকেন না, না হলে লজ্জার কিছু বাকি থাকতো না আমার। আমি এবার আস্তে আস্তে সমুখকে বলি, সমুখ তুমি বরঞ্চ। এই হচ্ছে তোমার দোষ, কিছু না পারলেই অমনি আমার দিকে আঙুল ঘুরিয়ে দাও। নিচে এতটুকু চেষ্টা কেন করো না বলো তো? আমার দিকে ফিরে চশমার ওপর দিয়ে চোখ বার করে বলে সমুখ। আমি বলি, হ্যাঁ, দেখো সমুখ, মায়ের মন্দিরে চেঁচামেচি নাই বা করলে, বরঞ্চ তুমি বলে দাও না ভাই। সমক বোধ হয় আমার কথাগুলো বুঝে আর পারিপার্শ্বিকের কথা মাথায় রেখে আবারও মায়ের দিকে তাকিয়ে বলে, কালী কথাটা কাল থেকে এলেও এর মানে হলো যিনি কালকে নিয়ন্ত্রণ করছেন, যিনি সমস্ত বিপদ আপদ থেকে তার সন্তান অর্থাৎ আমাদের রক্ষা করছেন। তবে এর নিগূঢ় মানে জানতে গেলে ভাইয়া। সমকের কথা শেষ হতে না হতে পেছন থেকে একটা আওয়াজ আমাদের কানে আসে। ইগুরু মানেটা কি ভাইয়া? ব্যাস, এসে গেছেন আরেক মক্কেল। মায়ের মন্দিরে এসে এতটুকু শান্তিতে যে বসবো তার উপায় নেই। এই বলে মা ভবতারিণীর দিকে আবারও মুখ করে বসে সমক। আমি মুখ ঘুরিয়ে দেখি আমাদের বাল্যবন্ধু মধুরঞ্জন সোম আমাদের দিকে তাকিয়ে দন্তবিকশিত হাসি হেসে দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখতে পেয়ে বলি, মধুরঞ্জন বাবুজি, তা কি ব্যাপার আজ এখানেই আমাদের কথা মনে করে? মধু নিজের কাঁধের ব্যাগটা মেঝেতে নামিয়ে রেখে বলে, তোদের বাড়ি তো গিয়েছিলাম ভাই, সেখানেই বৌঠানের কাছে জানতে পারি তোরা দক্ষিণেশ্বর এসছিস। আর আমি জানি সমক এখানে এলে খুব তাড়াতাড়ি তো চলে যাবে না, তাই আমিও এখানে চলে আসি। এবার সমক যেটা করলো তার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। এবার সমক একটা বিকৃত হাসি হেসে বলে, খুব ভালো করেছো রে এখানে চলে এসে। তা আপনার অপেক্ষায় তো এখানে বসেছিলাম, তা এতদিন বাদে কি করতে? আমি সমককে বলি, আচ্ছা সমক, ওভাবে কেন বলছো বলো তো? বেচারা আমাদের কথা মনে করেই তো এখানে এসেছে। হ্যাঁ, ভালোই করেছে। এবার আমাকে শান্তি দাও ভাই, আর তোমরা দুজনে কথা বলো। এই বলে সমক আবারও আমাদের দিকে পেছন ফিরে চোখ বুঝোয়। আমি এবার মধুকে প্রসাদী প্যাঁড়া হাতে ধরিয়ে বলি, তাহলে মধু, তোর প্রসাদ কেমন চলছে রে? তোর জ্যোতিষবিদ্যাটা? আমি তো শুনেছিলাম কোনো কেসে নাকি তোকে উত্তরবঙ্গ যেতে হয়েছিল। মধু প্যাঁড়াটা খেয়ে তারপর হাতটা মাথায় মুছে বলে, হ্যাঁ আর বলিস, এই সেটা তুই ঠিকই শুনেছিস ভাই। এই প্রথমটা এতদূর যেতে হবে শুনে নাকচ করলেও পরে চলে যাই। এই কি করি বল, পেটটাও তো চালাতে হবে, কি বলিস? হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস। তা এতদিন পর আমাদের কথা মনে পড়লো যে তোর? আমি তাকে একটু অভিমানের সুরেই বলি। এটা শোনার পর মধু নাট মন্দিরের চারপাশে তাকিয়ে আমার দিকে ঝুঁকে পড়ে বলে, আরে বিশাল একটা কেস ঘটেছে ভায়া। আমি অবাক হয়ে বলি, কেস? কি কেস? আমাদের পাড়ায় এই ঠাকুর উঠেছে ভাই, শুনেছিস? আমি মধুর কথার মাথা মুন্ডু বুঝতে না পেরে বলি, ঠাকুর উঠেছে? কোথা থেকে রে? বাছাধনের মাথা থেকে।
মধুর থেকে কটমট করে তাকিয়ে বলে ওঠে সমক। তারপর আবারও বলে, একটা ভালো জায়গা তো এসেছিস, তা নিজের ভাষাটা একবার সংযম রাখ। এই রাগ করছিস কেন বলতো ভাই? আমাদের গ্রামের ওই পূর্ব দিকের পুরো মন্দিরটার কথা তোদের মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন আবার? সেখানে গিয়েই তো তুই ভয় ভিমড়ি খেলি। তা সেখানে আবার কি হলো? আর সেখানেই তো হলো মানুষের মধ্যে। বাবা, বেশ জাঁকিয়ে বসেছেন বাবাজি তো বেশ। হ্যাঁ, সেটাই তো বড় ব্যাপার। আর সেটাই হলো সবচেয়ে সমস্যার কারণ। এরপর কিছুক্ষণ চুপ থেকে মধু সমুখের দিকে ফিরে বলে, আচ্ছা ভাইয়া, আমি চাইছি তুই যদি এটা একটা তদন্ত করিস। কি ধরনের তদন্ত? এম, কিছু নয়, এই ব্যাপারটা সত্য না বুঝরু কি? সমুখ এবার মধুর কথা শেষ করতে না দিয়ে বলে ওঠে, সমক সেনের কি কাজের অভাব হলো মধু? এবার তোদের পোড়ো মন্দিরের পোড়ো ঠাকুরের রহস্য উদ্ঘাটন করতে হবে। আমি এবার বলি, দেখ সমুখ, এখানে শুধু বুজরুকি ধরা নয়, একটা গ্রামকে তার অন্ধবিশ্বাস থেকে বার করে আনাটাও কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এবার ভেবে দেখ তুই। সমুখ এবার কিছুক্ষণ ভেবে বলে, বেশ, পৃথ্বী যখন বলছে তখন আমি যাব, আর এটা তদন্ত আমি করব, তবে একটা শর্ত। তুমি ছুটতে ভাইয়া। তোর গ্রামেতে যখন যাচ্ছি তখন ভালো মন্দ খাওয়ানোটা কিন্তু তোর উপর দায়িত্ব রইল। মধু এবার ভবতারিণী মাকে করজোরে প্রমাণ করে বলে, ওফ, একবার তুই যখন রাজি হয়েছিস ভাই, তখন আর খাওয়া দাওয়া নিয়ে ভাবিস না, ওটা আমার উপর ছেড়ে দে। আজ শুক্রবার, আমি আর সমক সকাল 10টার মধ্যে মধুর গ্রামের বাড়িতে চলে এসেছি। না, মধু নিজেই তার গাড়ি করে আমাদের এখানে নিয়ে এসছে। মধু ছেলেটা যতই কিপটে হোক না কেন, ও সমককে সম্মানটা দিতে জানে। আমরা এখন 3জন হাঁটতে হাঁটতে চলেছি গ্রামের পূর্ব দিকে থাকা পুরো মন্দিরটার উদ্দেশ্যে। গ্রামের মিঠো রাস্তা দিয়ে হেঁটে যেতে মন্দ লাগছে না। সম্মুখে দেখলাম আশেপাশের প্রকৃতির শোভা উপভোগ করতে করতে চলেছে। কতদিন যে গ্রামে আসা হয় না কে জানে। আর সত্যি বলতে কি, সমকের বেশিরভাগ কেসে জোটে কিন্তু এই শহরের দিকেই। কিরে পাগল, মন্দির আর কত দূর? মধুকে প্রশ্ন করে সমক।
মধু ফিক করে হেসে একটু বলে, হে হে হে, এই তো এসে গেছে। ঠিক তাই, দূর থেকেই মন্দিরে ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছিল। সামনের কিছু দূর এগোনোর পরেই লক্ষ্য করলাম বেশ কিছু মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে জটলা করছেন। সামনে গিয়ে দাঁড়াতে আরো ভালো করতে দেখতে পেলাম। আর একটা আশ্চর্যের বিষয় হলো, মন্দিরের আশেপাশে ইতিমধ্যে বেশ কিছু দামি গাড়িও কিন্তু দাঁড়িয়ে পড়েছে। তার মানে শহরের টাকাওয়ালা মারোয়ারি ধনীরা ইতিমধ্যেই চলে এসছেন। সম্মুখ সামনে গিয়ে গিয়ে বলে, কিরে মধু, এই যে সাধারণ একটা মন্দির রে, তবে এখানে অসাধারণ হলো ওই দামি গাড়িগুলো আর ওই তান্ত্রিক বাবাজি। মধু সম্মুখের কানে কানে বলে, তান্ত্রিক বাবাজি নয় রে, ওনার নাম হলো আদিনাথ। তাও বাবাজির সঙ্গে দেখা করবি নাকি রে? তা মন্দ হয় না। কিছুদিন থেকে ভাগ্যটা ভালো চলছে না ভাইয়া, তাই। এই বলে মন্দিরের সিঁড়ি বেয়ে সাধু বাবার কাছে এগিয়ে যায় সমক, আর তার পিছু পিছু এগিয়ে যাই আমি আর মধুরঞ্জন সোম। কি রে বেটা, এখানে কি খোঁজ দেয়নি? নিজের আসনে মুখ নিচু করে বসে থাকা সাধু বাবা হঠাৎ বলে ওঠেন, আমরা তো একেবারে অবাক। তবে সমক নিজেকে সামনে বলে, দেখছি মণিমুক্ত কিছু পাওয়া যায় কিনা। পাবি না রে বেটা, এখানে পাওয়ার আর আসতে সমক আর কোনো কথা বলে না। তাই আমি বলি, আচ্ছা সমক, উনি আমার কথা শেষ করতে না দিয়ে সমক বলে, আদিনাথ জানলেন কি ভারতের দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে আমি সমককে দেখি নিজের ফোন নিয়ে কী সব করতে। কিন্তু আমি জানি এর উত্তর আমি পাব না। মধু ইতিমধ্যেই দিবানিদ্রায় মগ্ন। আমি নিজের কৌতূহল চাপতে না পেরে বলি, এবার কি করবে সমক? সমক চশমার ফাঁক দিয়ে উঁকি মেরে বলে, মায়ের সাধনা ভায়া, মায়ের সাধনা। মানে? মানে আদিনাথ বাবাজির রহস্য উন্মোচন করতে গেলে দৈব কৃপা ছাড়া সম্ভব নয় বৃত্তি।
তাই মজা করো না তো সমক, তুমি কি বুঝলে সেটা তো বলো। সমক এবার চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে বাইরে প্রকৃতির দিকে তাকিয়ে বলে, বুঝলাম মা খুব বিপদে আছেন বৃদ্ধি, আর সন্তান হিসাবে আমাদের কর্তব্য তাকে রক্ষা করা। হ্যাঁ, জানি উনি ব্রহ্মস্বরূপ, তাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই, কিন্তু তাও তো চেষ্টা করতে হবে ভাই। হাত গুটিয়ে বসে থাকলে সমক সেনে তো চলবে না। এই বলে চুপ করে যায় সমক। এখন সমক আর কোনো কথা বলবে না, তাই এখন অপেক্ষা সন্ধ্যা হওয়ার। এখন ঘড়িতেই সন্ধ্যা 6টা। ইতিমধ্যেই চারিপাশ অন্ধকার হয়ে গেছে। আমরা 3জন এগিয়ে চলেছি সেই মন্দিরের দিকে। এই দিকটা লোক চলাচল খুবই কম এবং চারপাশটা জঙ্গল মতন। দূরে মন্দিরের ঘণ্টার আওয়াজও কানে আসছে। যখন সেখানে পৌঁছালাম তখন ইতিমধ্যেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের যে আশ্চর্য হওয়ার এখনো যে অনেক বাকি আছে সেটা জানা ছিল না। হঠাৎ এক মহিলার অট্টহাসিতে ভরে যায় চারধার। আমি চারিদিকে তাকিয়ে দেখি মন্দির চাতালে এক মহিলা কাত হয়ে শুয়ে আছেন। হঠাৎ আমাদের চমকে দিয়ে ভদ্রমহিলা একের পর এক মানুষকে তাদের মনের কথা বলে দিতে শুরু করেছেন। সমক্ষও দেখি কেমন বোবা হয়ে যেতে। তার মানে পুরো ব্যাপারটা সমকের কাছে এখনো ধোঁয়াশা। কিছুক্ষণ দেখার পর সমক বলে, চলো, যা দেখা দেখা হয়ে গেছে, এখন ফেরা যাক। রাস্তায় আস্তে আস্তে মধু বলে, মানে কি হলো সমক, কিছু তো বল। সমক নিজের থুতনিতে আঙুল পড়াতে পড়াতে বলে, কিছু বুঝতে পারছি না ভায়া। আমার তো জানা ছিল ঈশ্বর মনের ভালোবাসা গ্রহণ করেন, কিন্তু আজ দেখি যে বিশাল আয়োজন এবং আড়ম্বরতাপূর্ণ। মানে তাহলে কি করবি সমক? তাহলে কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে কে যেন ছুটে এসে সমককে এক ধাক্কা মেরে সামনের দিকে চলে যায়। চারিদিকে এতটাই অন্ধকার ছিল যে আমরা তাকে দৌড়ে গিয়ে ধরতে পারি না। পরে আমরা ছুটে এসে সমককে দেখি একটা গাছে হেলান দিয়ে বসে থাকতে। মধু তাকে জিজ্ঞাসা করে, কিরে, ঠিক আছিস তো ভাই? সমক একটা সিগারেট ধরিয়ে বলে, এতক্ষণ ঠিক ছিলাম না ভায়া। ধরে তোলো তো। আমরা ধরাকড়ি করে সমককে সেখান থেকে তুলে মধুর বাড়িতে নিয়ে চলে আসি। এরপর আর তেমন কিছুই ঘটেনি। বাড়ি ফিরে এসে সমকের কেটে যাওয়া হাতে ওষুধ লাগানো হয়ে গেলে সমক বলে, মধু, আজ রাতে বাড়ির সব জানলা দরজা বন্ধ রাখবি, আর আমরা সবাই আজ একসাথে শোবো। এরপর কিছুক্ষণ ভেবে তারপর সমক আবারও বলে, আর একটা কথা, আমি না বলা অবধি এই ঘর থেকে কেউ আজ কিন্তু বেরোবি না। মাইন্ড ইট কেয়ারফুলি। এই বলে চুপ করে যায় সমক। আমি জানি সমকের দেহে যতটা না চোট পেয়েছে তার চেয়ে শতগুণ বেশি চোট পেয়েছে তার মন। আর তার জন্যই কি কোনো রিস্ক নিতে চাইছে না সমক? সমক কি তাহলে ভয় পেয়ে গেল নাকি? রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মধু উঠোনে খাটিয়ার ওপর বসে আছি, আর সমক সেই থেকে কার সাথে ফোনে কথা বলে চলেছে। কি সব যে করছে কে জানে। না, সঞ্চিত হবে না তাহলে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আজ একসাথে আমাদের ঘরেই শুয়েছি। মধু ইতিমধ্যে ঘুমিয়ে কাঁদা। সমক্ষও দেখলাম পাশ পেরে শুয়ে আছে, কিন্তু মুশকিল হলো আমার চোখে ঘুম আসছে না। চারিদিকে নীরবতা, ঝিঝি পোকার তীব্র আওয়াজ, দূর থেকে ভেসে আসা প্যাঁচার আর্তনাদ আর দম বন্ধ করার রহস্যের উন্মাদনায় আমার মনে হয় সারা রাতটা জেগেই কাটাতে হবে। হঠাৎ মধু আটকে উঠে ধড়মড়িয়ে বসে বিছানার পর। আমি আর সমক সঙ্গে সঙ্গে উঠে বসি। আমি জিজ্ঞাসা করি,
কে কে কি হলো মধু? মধু হাত নেড়ে একটা নুড়ি পাথর বিছানার উপর থেকে তুলে নেয়। সমক হ্যান্ডিকেনে আলুটা জোরে করে নুড়িটা হাতে নিয়ে বলে, এই জন্যই বলেছিলাম জানলাটা বন্ধ করে শুতে, কিন্তু মধু বাবাজির গরমের জন্য আর কি উপায় নেই। এখন তাড়াতাড়ি জানলাটা বন্ধ কর। আমি তাড়াতাড়ি উঠে জানলাটা বন্ধ করতে যাবো, অমনি সমক বলে, সাবধান ব্যক্তি, খুব সাবধানে। ঠিক তাই। হাতটা বাড়াতেই সজোরে একটা পাথর ঠিক তো। এতক্ষণ জানলা না বন্ধ করা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আমি ও সমক যে লক্ষ্যই করিনি। এবার শুনলাম নারী কণ্ঠের অট্টহাসি। সে কি বিভৎস! কানে চাপা দিয়ে বসে বলল মধু। সমক আমাকে বলে, ব্যক্তি, আমি বাইরে যাচ্ছি, আর আমি না সত্ত্বে তোমরা এখান থেকে বেরোবে না। মূর্তি আজ কি কারেন্টটা অফ হতে হলো? আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ, তাও আবার একদম ফাঁকা হাতে? সমক এবার আমার দিকে মুখটা ঘুরিয়ে একটা মুচকি হেসে তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটা দেখিয়ে দেয়। আমি আর কিছু বলার আগেই সে ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় প্রায় ঘন্টা খানিক কেটে গেছে। আমি আর মধু বিছানার ওপর চুপ করে তীব্র উৎকণ্ঠা নিয়ে বসে চড়েছি। জানি না সম্মুখের কি হলো। হঠাৎ দরজায় টোকা পড়তে আমরা দুজনেই কেঁপে উঠি। আমরা জিজ্ঞাসা করি, কে কে? দরজার উপাস থেকেই একটা আওয়াজ আসে, আমি সমক, দরজা হলো। আমি দরজা খুলতে উঠবো, অমনি মধু আমার হাত ধরে চেপে ধরে বলে, এই না ভায়া, ওটা অশরীরী, মা কুপিতা হয়েছেন ভায়া, দরজা খুলো না। আমি মধুর হাত জোর করে ছাড়িয়ে দরজা খুলতে দেখি সমক হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। সে ঘরে ঢুকে বলে, নাও বিদু মধু, জানলাটা খুলে দাও, খুব গরম হচ্ছে তাই না? আমি বলি, কি হলো সমক, কিছু পেলি? সমক চেয়ারে হেলান দিয়ে বলে, সমক সেনের তাড়া খেয়ে মা কালী ভয়ে ছুটে পালিয়েছে পৃথ্বী। মানে মায়ের নামে এসব বলিস না ভায়া, আমার অন্যায় হয়ে গেছে। দূর, এই দেখ। এই বলে সমক তার পাঞ্জাবির পকেটে থাকা ভয়েস রেকর্ডারটা বার করে অন করে, আর তারপরেই নারী কণ্ঠের সেই উট্টহাসটা আবারও বাজতে শুরু করে। চোখ বুজে সমক, হ্যাঁ রে মধু, তোদের এখানে কি সবসময় কারেন্ট চলে যায় নাকি? না পারলে ফোনটা চার্জ দিতে, উল্টে আবার এই হ্যারিকেনটা হাঁটতে হাঁটতে নিয়ে যেতে হচ্ছে। মন্দিরের পথে যেতে যেতে বললাম আমি। মধু
হ্যারিকেনের আলোর জোর আর একটু বাড়িয়ে দিয়ে বলে, কিচ্ছু করার নেই ভাই, এই গণ্ডগ্রামে এটা প্রতিদিনের ঘটনা। আচ্ছা, সমকের কি খবর বলতো? জানি না রে, তবে মন্দিরে যখন আমাদের যেতে বলেছে তখন নিশ্চয়ই কিছু কাজ আছে ওর। আমরা যখন মন্দিরের সামনে পৌঁছালাম তখন লোকেদের মুখে কথা শুনে বুঝলাম ভর শুরু হয়ে গেছে। এক বয়স্কা মহিলা ভর হয়েছে। আমরা সামনে গিয়ে দাঁড়াতে দেখি ভদ্রমহিলা মন্দিরের সিঁড়ির ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন, আর আদিনাথ মানে সাধু বাবা তার সামনে দাঁড়িয়ে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ আদিনাথের সিপাহী এসে খবর দেয় আদিনাথ আমাদের ডাকছেন। এটা শোনার পর মধু আমাকে ডেকে বলে, কি করবি ভাই? আমি বলি, চল না, দেখা যাক একবার কি। আমি আর মধু এবার এগিয়ে গেলাম মন্দিরের চাতালের সামনে। বলে রাখা ভালো, মধু আমার হাতটা কিন্তু এখানে একেবারে শক্ত করে ধরে আছে। আমরা সামনে যেতে আদিনাথ প্রশ্ন করে, আপনাদের গোয়েন্দা বন্ধুটিকে তো দেখা যাচ্ছে না তো। আমি বলি, হ্যাঁ, সমগ্র একটা কাজ সদরে গেছে, কাজ শেষ হলে আবারও ফিরে আসবে। বাহ, ভালো। আপনারা তারই আজ রাতে আমাদের অতিথি। অতিথি মানে? মা আপনাদের বলি চান, আপনাদের কাজকর্মে মা কুপিতা হয়েছেন। এখন আপনাদের রক্তে মা শান্তি পাবেন। এসব কি বলছি ওরা? সমগ্র তো ভয়ে কাঁপতে কাঁপতে বলে মধু। আমার মনের সমস্ত সাহসকে জড়ো করে আমি বলি, আমরা এসব মানি না, আর তাই আমরা চললাম। এই বলে যেই আমরা চলে আসতে যাব, অমনি চারিদিকে আদিনাথের গুন্ডার দল আমাদের ঘিরে ফেলে। আমি মধুকে বলি, দৌড়া মধু। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় আমার মাথার ওপর এসে পড়া সজরের লাঠি বাড়ি। যখন চোখটা খুললাম দেখি হাড়িঘাটে আমার গলা ঢুকিয়ে রাখা হয়েছে। মধু একবার কাঁদো কাঁদো গলায় বলে, ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস ভাই, আমার জন্য তোদের প্রাণটা চলে যাচ্ছে। বেশ, সমক থাকলে তাও। আদিনাথ এবার আমার চুলের মুঠি ধরে বলে, অনেক জ্বালিয়েছিস রে। আমার মেহনতে জল ঢালতে এসেছিলি না, এবার মর। আর এরপর ওই টিকটিকিটা ফিরে এলে আর তোদের যে অবস্থা করছি, কাল ঠিক ওর সঙ্গে ওই একই অবস্থা করব, বুঝলে? এই বলে আমাদের বলির আদেশ দিয়ে সরে যায় আদিনাথ। আমি মা কালীর নাম করে চোখটা বুঝে ফেলি। একে একে ছোটবেলার স্মৃতি, সমকের সঙ্গে আমার বন্ধুত্ব সব মনে পড়ে যায়। হঠাৎ একটা আর্তনাদ শুনে চোখ খুলে দেখি জলনাথটা খাড়াটা আদিনাথের গলায় তাক করে দাঁড়িয়ে আছে। এবার সে বলে, উঠে এসে পৃথ্বী, বাবা আদিনাথ সাধু বাবা হওয়ার খুব লোভ, তাই না? এবার জেলে যাও। চারপাশ থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে আদিনাথ আর তার গুন্ডার দলবলকে। আজ পূর্ণিমা। আমি আর সমক এবং মধু এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। এখন রাত অনেকটাই বেড়েছে, আর তাছাড়া সমকের ইচ্ছা ছিল এই পূর্ণিমা রাতে নদীর পাড়ের ধারে এসে গ্রামের শোভা উপভোগ করা। না, এই শখটা ছিল লক্ষ্মী পূজার রাতে, কিন্তু উপায় না থাকায় এখনই সেটা করে নেবে ভাবছে। সমক এক দৃষ্টিতে চেয়ে রয়েছে চাঁদের দিকে। এতক্ষণ মতো কিছু বলেনি। এবার নিজের কৌতূহল চাপতে না পেরে সে বলে, মানে আচ্ছা সমক, তুই সব ব্যাপারটা ধরলি কি করে বলতো? সমক মুখটা বিকৃতি করে বলে, ব্যাস, চটকে দিলি তো প্রকৃতির নীরবতাকে। আমি এবার বলি, সমক কিছু মনে করো না, কিন্তু দেখো সত্যি তো, মানে তুমি এটা বুঝলে কি করে? আমারও তো। সত্যি? ঠিক আছে, শোনো। এই বলে সমক খাটের পাশে থাকা
সিমেন্টের বাঁধানো চাতালে গিয়ে বসে, আর আমরা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। আসলে সেদিন রাতে ঈশ্বরকে না পেতে গেলে তাকে ভালোবাসতে হয়, অনুভব করতে হয়। তাকে আড়ম্বরতায় পাওয়া যায় না পৃথ্বী। বলি মানে ছাগ বলি দেওয়া, নিরীহ প্রাণীর হত্যা কিন্তু নয় ভায়া। নিজের ষড়রিপু মানে এই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে সবই তো ফসকে যায়। মাকে আর পাওয়া যায় না পৃথ্বী। আমি দেখলাম সমকের চোখের কোণ থেকে অশ্রুধারা বয়ে চলেছে। এই জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় শ্রী অশ্রুধারাকে রূপালী বর্ণের মতন লাগছে। আমি মনে মনে ভাবতে থাকি, সমকের আচরণ কর্কশ হলেও আসলে মনটা কিন্তু একদম সোনার মতন পবিত্র। সমকের প্রতি গর্বে আমার চোখের সামনেটাও কখন যে ঝাপসা হয়ে গেছে খেয়ালই করিনি।